আচ্ছা, আপনি বলেন তো বর্তমান সময়ে সবথেকে অ্যাক্টিভলি এবং পজিটিভ ওয়েতে রাজনীতি করছে কোন দল? বলাই যেতে পারে জামাত ইসলাম। কারণ বর্তমানে জামাতে আমি শফিকুর রহমানের সাবলীল বক্তব্য, অহিংস মনোভাব, অন্য ধর্মের প্রতি মহানুভূমিতা, দুর্যোগকালীন সময়ে জামাতের কার্যক্রম, শিবিরের আত্মপ্রকাশ এবং সর্বশেষ শিবিরের জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী সত্যিই প্রশংসার দাবিদার। যার ফলে বর্তমানে জামাত সর্বসাধারণের মনে একটা বিশাল স্থান দখল করে আছে। আবার যদি বলি বর্তমানে যে সকল দলগুলো রাজনীতি করছে তার ভিতরে সব থেকে পুরাতন দল কোনটি? সেখানে ওই জামাত ইসলাম। আশ্চর্যের বিষয় হলো এটাই সত্য, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, এমনকি আওয়ামী লীগের আগে প্রতিষ্ঠিত হয় এই জামাত। 83 বছরের পুরাতন এই দলটিকে বাদ দিয়ে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতি কি আসলে কল্পনা করা সম্ভব? বর্তমানে জামাতের কার্যক্রম বিবেচনা করে 83 বছরের এই পুরাতন দলটি আদৌ কি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে? সবকিছু বিবেচনায় আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব জামাত ইসলাম দলের জন্ম 1971 সালে, জামাতের অবস্থান এবং পরবর্তী ঘটনা, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের অংশগ্রহণ এবং অবস্থান, জামাত ইসলাম দলের কোনো ইউনিক বিষয় আছে কিনা, জুলাই বিপ্লবের আগ পর্যন্ত সময় আওয়ামী লীগের শাসনামলে চরম শোষণ নির্যাতনের মাঝেও জামাত কিভাবে টিকে থাকলো তার কৌশল, এবং সর্বোপরি বর্তমান জামাতের কার্যক্রম এবং মানুষের সেন্টিমেন্ট বিবেচনায় রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামে আসার সম্ভাবনা কতটুকু। তো চলুন শুরু করা যাক। জামাত ইসলাম একটি রাজনৈতিক ধর্মীয় সংগঠন। 1941 সালের 26শে আগস্ট ব্রিটিশ ভারতের লাহোরের ইসলামী পার্কে জামাত ইসলাম দল গঠিত হয়। প্রতিষ্ঠাতা সৈয়দ আবু আলা মওদুদী। তবে সে সময় সংগঠনটির নাম ছিল জামাত ইসলামী হিন্দ। তৎকালীন সময়ে 1928 সালের প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুডের পাশাপাশি জামাত ইসলাম ছিল বিশ্বের মূল এবং প্রভাবশালী ইসলামী সংগঠনগুলোর মধ্যে অন্যতম। 1947 সালে ভারত বিভাজনের পর এই দলটি ভারত এবং পাকিস্তান যথাক্রমে জামাত ইসলামী হিন্দ এবং জামাত ইসলামী পাকিস্তান নামে দুটি পৃথক সংগঠনে বিভক্ত হয়। ভারত পাকিস্তানের বিভাজনের পরে মওদুদী ভারত ছেড়ে পাকিস্তানে চলে যান এবং সেখান থেকে তিনি জামাতের কার্যক্রম পরিচালিত করতে থাকেন। সাল 1971। জামাত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং পাকিস্তান বিভক্তির বিরোধিতা করেছিল। কিন্তু কেন বিরোধিতা করেছিল এমন প্রশ্নের জবাবে প্রায়ই জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতার পিছনে ভারতীয় আগ্রাসন এবং ইসলামী আন্দোলনের স্বার্থকে সামনে আনে। এখন প্রশ্ন হচ্ছে, এই কারণ ছাড়াও অন্য কোনো কারণ কি ছিল? জামাত আগের থেকে কি পাকিস্তানের অনুগত ছিল, বা কখনোই কি জামাতে ইসলাম পাকিস্তানের তোষামত করে চলতো? না, ব্যাপারটা মোটেই এমন ছিল না। কারণ জামাত ইসলাম ভারতের মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র হিসেবে পাকিস্তান সৃষ্টিরও বিপক্ষে ছিলেন। জামাত 1946 সালের নির্বাচনে সব থেকে বড় দল মুসলিম লীগকে সমর্থন করেনি। কিন্তু কেন? কারণ মওদুদী মনে করতেন পাকিস্তান সৃষ্টি হলে সেটা মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র সৃষ্টি হবে ঠিকই, কিন্তু সেটা পরিপূর্ণভাবে ইসলামের বিধান মতো পরিচালিত হবে না। সেটা মূলত পরিচালিত হবে ব্রিটিশদের নিয়ম নীতি অনুসারে। বরং তার পরিবর্তে তিনি সমগ্র ভারতে অসাধিত একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। চিন্তা করতে পারেন ইসলামের জন্য তার চিন্তাটা কত বড় ছিল। সে সময় ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকার সত্ত্বেও তিনি চিন্তা করছিলেন সমগ্র ভারতে কিভাবে তিনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন, এবং সেই প্রচেষ্টাটাই তিনি চালিয়ে যাচ্ছিলেন। যদিও তার চেষ্টা কোনো কাজে আসে নাই এবং মওদুদীর না চাওয়া সত্ত্বেও পাকিস্তান আলাদা হয়ে যায়। ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পরে মওদুদী মূলত ভারত থেকে পাকিস্তান চলে যান। বর্তমানে বাংলাদেশ জামাত ইসলাম পূর্ব পাকিস্তানের শাখা থেকে সৃষ্টি হয়। 1952 সালে গোলাম আজম ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএস থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যোগদান করেন এবং এটার জন্য তিনি জেলও খাটেন। 1954 সালে গোলাম আজম জামাত ইসলামে যোগদান এবং 1957 সালে পূর্ব পাকিস্তানের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন। 1961 সালে আইয়ুব খান প্রণোদিত মুসলিম পরিবার আইন অধ্যাদেশ জারি করেন, যে আইনের ভেতর বেশ কিছু ধারা ছিল কুরআন এবং সুন্নাহর পরিপন্থী, যে কারণে জামাত ইসলাম মুসলিম পরিবার আইনের বিরোধিতা করেন এবং এই বিরোধিতার কারণে 1964 সালের 4 জানুয়ারি জামাত ইসলামের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। নিষিদ্ধ হয় জামাত ইসলাম। মওদুদী সহ সে সময় 60 জন জামাত নেতাকে গ্রেপ্তার করা হয়। অধ্যাপক গোলাম আজম ছিলেন তাদের ভিতরে একজন। ওই বছর অক্টোবর মাসেই অবশ্য সেই নিষেধাজ্ঞা আবার তুলে নেওয়া হয়। বলে রাখা ভালো, এই গোলাম আজম কিন্তু ছিল পশ্চিম পাকিস্তানের শেষ জামাতের নায়েবে আমির। পরবর্তীতে জেনারেল আইয়ুব খান সামরিক আইন ঘোষণার সময় জামাত ইসলাম পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেন এবং 1965 সালে সর্বদলীয় গণতান্ত্রিক জোট গঠিত হয়। এভাবেই উত্থান পতনের মধ্য দিয়ে জামাত ইসলামের রাজনীতি এবং দলীয় কাজ চলতে থাকে।
1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে জয়লাভ করলেও সর্বোচ্চ দ্বিতীয় আসন পান এই জামাত ইসলাম। যুদ্ধকালীন 1971 সালের 3 সেপ্টেম্বর ডাক্তার আব্দুল মালিককে গভর্নর করে 17 সেপ্টেম্বর একটি প্রাদেশিক সরকার গঠন করা হয়, যে সরকারের মন্ত্রিসভায় পরবর্তীকালে জামাতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খানকে শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। 1971 সালের পর সকল ধর্মভিত্তিক রাজনীতি নিষেধাজ্ঞা করা হলে জামাত ইসলাম এই নিষেধাজ্ঞার আওতায় পড়ে এবং আবারও নিষিদ্ধ হয় জামাত ইসলাম এবং দীর্ঘদিন প্রকাশ্যে জামাতের সকল কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তীতে 1976 সালে জিয়াউর রহমান ক্ষমতা থাকা অবস্থায় সকল ধরনের রাজনৈতিক দলের রাজনীতি উন্মুক্ত করে দিলে জামাত ইসলাম সরাসরি তাদের ব্যানারে না এসে ইসলামী ডেমোক্রেটিক পার্টি নামক একটি দলের সাথে যুক্ত হয়ে পুনরায় রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। 1989 সালের মে মাসে গোলাম আজমের নেতৃত্বে জামাত ইসলামী বাংলাদেশ গঠিত হয়। এ সময় তার ভারপ্রাপ্ত আমিরের পদ লাভ করেন আব্বাস আলী খান। 1991 সালের জাতীয় নির্বাচনে জামাত 18টি আসন লাভ করেন এবং এই নির্বাচনে বিএনপি আসন পায় 140টি। এজন্য রাষ্ট্র ক্ষমতা যেতে বিএনপি জামাতের সাথে জোটবদ্ধ হয়। 1994 সালে গোলাম আজম বাংলাদেশে ফিরে আসেন, তবে তখন তার বাংলাদেশের নাগরিকত্ব ছিল না। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট 2/3 ভোটের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গেলে জামাতের 2 জন নেতা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রিত্ব পান। এটাই ছিল স্বাধীন বাংলাদেশে জামাত ইসলামের প্রথম সরকারে অংশগ্রহণ। এরপর 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যান এবং জামাত ইসলামের প্রতিকূলতার সর্বশেষ এবং চরম শোষণ নির্যাতনের শিকার হন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। 2010 সালে চরম বিতর্কিত বিচার কার্যক্রমের অংশ হিসেবে জামাতের শীর্ষ নেতাদের আটক এবং বিতর্কিত বিচার কার্যক্রম শুরু হয়। 2010 সালের 29শে জুন জামাতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেপ্তার করা হয়। শুরুতে তাদের আটক দেখানো হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার দায়ে। পরবর্তীতে বলা যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করা হয়। অথচ শেখ মুজিব তার জীবদ্দশায় যুদ্ধাপরাধের বিচারের সমাপ্তি করে গিয়েছিলেন। 13 জুলাই গ্রেপ্তার হন সহকারী জেনারেল কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লা। 2012 সালের 11 জানুয়ারি গোলাম আজমকে ট্রাইব্যুনালে হাজির করে সেই দিনে কারাগারে পাঠানো হয়। এভাবে পর্যায়ক্রমে জামাত ইসলামের শীর্ষ নেতা কর্মীদের গ্রেপ্তার, হামলা এবং মামলার মধ্য দিয়ে নেতৃত্ব শূন্য করে ফেলা হয়। সেই সময় মার্কিন এবং ব্রিটিশ দূতাবাস এই বিষয় নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ ছিল। তারা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আটক নেতাদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে আহ্বান জানান। 2013 সালের 21শে জানুয়ারি বহুল বিতর্কিত যুদ্ধের প্রথম রায় আসে জামাতের সাবেক নেতা আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে এবং তাকে ফাঁসি দেওয়া হয়। এই সময় তিনি অবশ্য দেশে ছিলেন না। এরপরেই 5ই ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয় আব্দুল কাদের মোল্লার। এই সময় এই রায়ের বিরুদ্ধে বহুল আলোচিত এবং বিতর্কিত গণজাগরণ মঞ্চ গঠিত হয় এবং এই গণজাগরণ মঞ্চ থেকে আব্দুল কাদের মোল্লার ফাঁসি রায় চেয়ে আন্দোলন করা হয়। সরকার নিজের সুবিধার কথা বিবেচনা করে আইন সংশোধন করেন এবং এমন একটি ধারা যুক্ত করা হয় যেখানে সরকার পক্ষ আপিল করতে পারবে। পরে আপিলে উচ্চ আদালত কাদের মোল্লার ফাঁসির আদেশ প্রদান করে। এই রায়ের পরিপ্রেক্ষিতে মহিউদ্দিন আহমেদ বলেন, এ রায় কি আদৌ ন্যায় বিচার নাকি জনতুষ্টির রায়, তা নিয়ে তখন অনেক আলোচনা হয়। কারণ সে সময় এই আন্দোলনকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রশ্রয় দেয় এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা প্রদান করে। তার বিশ্লেষণের সারমর্ম ছিল আওয়ামী লীগ সরকার এই আন্দোলনের ফসল ঘরে তুলতে সক্ষম হয়। 2014 সালের 28 ফেব্রুয়ারি জামাতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায় দেওয়া হয়। এর বিরুদ্ধে তখন জনগণ বিক্ষোভে ফেটে পড়েন। প্রথম আলো নিউজ অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত মোট 74 জন মানুষ মারা যান, যার ভিতরে প্রথম দিনে মারা যান 37 জন। এই ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে 12ই মার্চ বেগম খালেদা জিয়া তার একটি বক্তব্যে বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর নিজেই ছিলেন একজন রাজাকার। আওয়ামী লীগের ভিতরে বহু রাজাকার আছে, আগে তাদের বিচার করা হোক। আমরাও যুদ্ধ অপরাধীর বিচার চাই, তবে তা হবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের। আমরা ক্ষমতায় গেলে সে বিচার করব। আওয়ামী লীগের এই বিচার কার্যক্রম ছিল বিতর্কিত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্ষমতায় টিকে থাকার কৌশল মাত্র। কারণ শেখ মুজিবুর রহমান জীবিত থাকা অবস্থায় এই যুদ্ধাপরাধের দায়ে 24,000 মামলা করা হয় এবং তার থেকে সিলেক্ট করে 195 জনকে যুদ্ধাপরাধী করা হয়। ওই 24,000 এবং 195 জন কোনোটার ভিতরেই জামাতের কোনো নেতার নাম তখন ছিল না।
স্বাধীনতার পরে প্রায় 40 বছর কেটে গেলেও এই নিয়ে কোনো কথা হয় নাই। 2001 থেকে 2006 সাল পর্যন্ত জামাত ইসলামে একটা সরকারের পার্ট হয়ে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতা, সফলতা এবং সততার সাথে মন্ত্রণালয় পরিচালনা করলে তখন নড়ে চড়ে বসে আওয়ামী লীগ। তখন এসে মনে করেন এখন জামাতের বিচার করা দরকার। তারপর থেকে শুরু হয় এই বিচার কার্যক্রম। এছাড়াও হামলা, মামলা, গুম, খুন সহ জামাতের বিভিন্ন প্রতিষ্ঠান অকেজো দেওয়ার পায়তারা প্রতিনিয়তই চলতে থাকে। এত কিছুর পরেও জামাত 2024 সালের জুলাই বিপ্লবের আগ পর্যন্ত কিভাবে টিকেছিল, কি এমন কৌশল তারা অবলম্বন করেছিল যার ফলে আওয়ামী লীগ সরকারের এত চেষ্টার পরেও জামাত ইসলামকে নির্মূল করা গেল না? সেই কৌশল এবং বর্তমান সময়ে জামাতের জনপ্রিয়তা বিবেচনায় জামাত ইসলামকে আসলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করা হবে। তো পলিটিক্যাল পার্টি হিসেবে জামাত ইসলামকে হয়তো পুরোপুরি সফল বলা যাবে না, কারণ একটি পলিটিক্যাল পার্টির মেন যে ম্যান্ডেট, মেন যে উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে যে কোনো মূল্যে জনসমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। কিন্তু জামাত ইসলাম আজ পর্যন্ত কখনোই এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেনি। সেক্ষেত্রে জামাত ইসলামকে হয়তো ব্যর্থই বলা যায়। তবে আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভিন্ন কিছু দেখতে পাই। কারণ জামাত ইসলামের মূল কাজ হচ্ছে ইকামতের দিন প্রতিষ্ঠা করা। একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি জামাত ইসলামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ইসলামের মূল শিক্ষা এবং আদর্শ প্রচার করা, মুসলমানের ধর্মীয় চেতনায় জাগ্রত করা, ব্যক্তিগত এবং সামাজিক জীবনে নৈতিক ও আত্মিক উন্নতি সাধন করা। স্বাধীন বাংলাদেশে জামাতের রাজনীতি শুরু করার পর মূলত এই কাজগুলোর প্রতি বেশি ফোকাস করে। ধর্মীয় শিক্ষা এবং আদর্শের প্রতি ফোকাস করে জামাত ইসলাম ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনে নৈতিকতার বীজ বপন করে তাদের সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষকে তাদের দিকে টানতে থাকে। জামাত মূলত কর্মী তৈরি এবং ডেডিকেটেড নেতা তৈরির ক্ষেত্রে তাদের জ্ঞান চর্চা এবং নৈতিক চরিত্রের প্রতি বেশি ফোকাস করেছিল। আপনি খেয়াল করে দেখবেন জামাতের নেতাকর্মীরা সবসময় সুন্দর ব্যবহার এবং উত্তম চরিত্রের অধিকারী হয়ে থাকে। তাদের ব্যবহারে মানুষ আকৃষ্ট হয়ে তাদের দিকে ঝুঁকে পড়ে। আপনি নিশ্চয়ই ইবনে সিনা কিংবা ইসলামী ব্যাংকে গেলে হয়তোবা তাদের ব্যবহার দেখে এটা কিছুটা অনুমান করতে পারেন। জামাতের নেতাকর্মীগণ প্রচুর পড়াশোনা, লেখালেখি এবং জ্ঞান চর্চা করে থাকেন। দেখুন, বাংলাদেশের মানুষ প্রচন্ড ধর্মভীরু। তারা নিজের জীবনে ধর্ম পরিপূর্ণভাবে মানুক আর না মানুক, তার সামনে যখন অন্য কেউ ধর্ম মেনে চলে এবং ধর্মের কথা বলে, সুন্দর ব্যবহার করে, উত্তম চরিত্রের অধিকারী হয়, তখন মানুষ তার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়ে যায়। যেটা হয়েছিল জামাত ইসলামের নেতাদের যখন বিচার করা হচ্ছিল যুদ্ধাপরাধ দায়ে, তখন প্রায় প্রতিটা মানুষের হৃদয় নাড়া দিয়ে গেছিল। আল্লামা সাঈদীর বিচার কার্যক্রম ছিল এমনই একটি উজ্জ্বল উদাহরণ। মূলত জামাতের এই সকল উত্তম চরিত্র এবং গুণাবলীর কারণেই মানুষ জামাতের প্রতি বেশি আকৃষ্ট হয়েছিল। এছাড়াও জামাতের নেতারা প্রথম দিকে আর্থিক দিক দিয়ে কিছু দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করে। তারা কিছু আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলে, যেমন ইসলামী ব্যাংক, ইবনে সিনা, এমন অনেক আর্থিক প্রতিষ্ঠান তাদের রয়েছে, যেগুলোর মাধ্যমে মানুষ শিক্ষা থেকে শুরু করে চাকরি এবং আর্থিক সাহায্য পেয়ে থাকে। এবং জামাতের নেতাকর্মীরা জামাতের প্রতিষ্ঠানেই চাকরি পাওয়ার সুযোগ পেয়ে থাকে। মনে করেন কোন নেতাকর্মীকে আপনি এককালীন 50,000 টাকা দিলেন, অথবা আপনি প্রতি মাসেই তাকে 30,000 টাকার একটি চাকরি দিলেন, অবশ্যই প্রতিটা মানুষ সেই 30,000 টাকার চাকরির প্রতি বেশি ঝুঁকবে। এ কারণেই জামাতের নেতাকর্মীরা জামাতের এইসব প্রতিষ্ঠানের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং জামাতের যে মূল যে নীতি নৈতিকতা এটার প্রতি বেশি আকৃষ্ট হয়। সুতরাং জামাতের নেতাকর্মীদের ভিতর থেকেই একটা টান চলে আসে জামাতের প্রতিষ্ঠানের প্রতি, এবং জামাতের যে কার্যক্রম তার প্রতি তাদের হৃদয়ের ভেতরে একটা টান তৈরি হয়। এছাড়াও দল পরিচালনা করার জন্য জামাত ইসলামের কর্মীরা নিজেদের উপার্জিত অর্থ থেকেও প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ একটা বাজেট তারা দিয়ে থাকেন, যেটা অন্য কোনো দলের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন না। এটা শুধুমাত্র জামাত ইসলামের ক্ষেত্রে ঘটে থাকে। দ্বিতীয়ত, 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গঠন ছিল জামাত ইসলামের আরো একটি দুর্দান্ত সিদ্ধান্ত। কারণ শিবিরের গঠনতন্ত্র এমনভাবে গঠিত যার মধ্য দিয়ে গেলেই অটোমেটিক্যালি জামাতের কিছু শুভাকাঙ্ক্ষী তৈরি হয়ে যায়। তবে শিবির কিন্তু জামাত থেকে সম্পূর্ণ আলাদা, স্বতন্ত্র একটা সংগঠন। শিবির অন্য দলের মতো কোনো লেজুর ভিত্তিক সংগঠন না। আপনি খেয়াল করে দেখবেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এদের ছাত্র সংগঠনগুলো ম্যাক্সিমাম টাইম হয় লেজুর ভিত্তিক সংগঠন, কিন্তু ছাত্র শিবির সম্পূর্ণ স্বতন্ত্র একটা সংগঠন। তারা কখনোই জামাত ইসলামের সাথে লেজুর ভিত্তিক সংগঠন। শিবিরের গঠনতন্ত্র সম্পূর্ণ আলাদা। তারা তাদের নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তাদের দল পরিচালনা করে থাকে, তাদের সংগঠন তারা তাদের মতো করে পরিচালনা করে থাকে, যেখানে জামাত ইসলামের কোনো হস্তক্ষেপ থাকে না।
শিবিরের কর্মসূচি মূলত 5টি দফাতে পরিচালিত হয়, যেগুলো মূলত দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ, ইসলামী শিক্ষা আন্দোলন এবং ছাত্র সমাজ সমাধান, ইসলামিক সমাজ বিনির্মাণ। এগুলোর ভিতরে আবার সাপ্তাহিক বৈঠক, মাসিক বৈঠক, কর্মী, সাথী এমন অসংখ্য ভাগ রয়েছে, যেটা নিয়ে শিবির সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও বানানো সম্ভব। আপনারা যদি চান হয়তো বা শিবির সম্পর্কে এমন ডেডিকেটেড ভিডিও পরবর্তীতে বানানো যেতে পারে। তবে জামাত এবং শিবিরের মূল আদর্শগত একটা মিল আছে, যে কারণে শিবির থেকে বের হয়ে অটোমেটিক্যালি সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই জামাত ইসলামে যোগদান করে। আর যদিও কেউ জামাতের যোগদান নাও করে, তবে আদর্শগত মিলের কারণে তারা একটা জামাতের শুভাকাঙ্ক্ষিত তৈরি হয়। তো এতক্ষণ হয়তো আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে শিবির একটি লেজুর ভিত্তিক সংগঠন না হয়ে জামাত ইসলাম কিভাবে শিবিরের মাধ্যমে তাদের কিছু শুভাকাঙ্ক্ষী তৈরি করে এবং শিবিরের মধ্য দিয়েই কিভাবে জামাত তাদের কর্মী বের করে নিয়ে আসে। তো এই যে শিবিরের মাধ্যমে জামাতের কর্মী বের হয়ে আসা এবং জামাতের কিছু আর্থিক প্রতিষ্ঠান তৈরি করা এবং সেখানে চাকরি দেওয়া থেকে শুরু করে সেখান থেকে কিছু আর্থিক সাপোর্ট পাওয়া, এই সকল বিষয়গুলো নিয়ে জামাতের একটি শক্ত ভিত্তি তৈরি হয়, যে কারণে জামাতের নিজেদের কার্যক্রম নিজেরাই পরিচালিত করতে সক্ষম। যেটার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে যখন জামাত তাদের বিভিন্ন কাজকর্মে বাধা পায়, তাদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা পায়, তখন গোপনে তাদের কার্যক্রম, তাদের নিজেদের ভেতরে গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এই জায়গায় আপনারা শিবিরের উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। দেখুন, ছাত্রলীগ কিংবা ছাত্র দল, তাদের প্রোগ্রামগুলো হয় কিন্তু মূল দলের সাথে একযোগে। মনে করেন তারেক জিয়া নয়াপল্টনে সমাবেশ করবে, তখন ওই দিন ছাত্র দলের সকল শাখার কাজ হবে তাদের নেতাকর্মীদের নিয়ে সেই যে সংগঠন বা সেই যে সভা, সেই সভায় অংশগ্রহণ করা, এবং ওই দিন যে নেতা যত পরিমাণ কর্মী সমর্থন নিয়ে যেতে পারবে সে নেতার যোগ্যতা নির্ভর করা হবে তার এই কর্মী সংখ্যার উপরে। অপরদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভিন্ন। শিবিরের কার্যক্রম হয় মূলত বই, পড়াশোনা, নিজের চরিত্র গঠন, ইসলামের যে মূল ভিত্তি, ইসলামিক জীবন বিধান কিভাবে পরিচালিত হবে, এসব বিষয় নিয়ে তাদের জ্ঞান চর্চামূলক, আত্মসমালোচনামূলক কার্যক্রম তারা পরিচালনা করে থাকে। এসব করতে খুব বড় মাঠের প্রয়োজন হয় না, তারা চাইলেই ছোট ঘরের ভিতরে কাজগুলো করে ফেলতে পারে। তার ফলে তারা সকল প্রকার বাধা নিষেধের মধ্য দিয়েও এই কাজগুলো পরিচালনা করে যেতে পারে। ঠিক এমনটি জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য। জামাত ইসলাম যখন তাদের সকল কার্যক্রমে বাধা পায়, তখন তারা মূলত এই ছোট ছোট দলে বিভক্ত হয়ে তাদের মূল কার্যক্রমগুলো পরিচালনা করতে থাকে। তাদের যে আদর্শ ভিত্তিক নৈতিকতা, জ্ঞানমূলক আলোচনা, দাওয়াতের কাজ তারা ছোট ছোট পরিসরে ছোট ছোট দলে বিভক্ত হয়ে করতে থাকে, যেটার ফলেও তাদের বড় কোনো মাঠের প্রয়োজন হয় না। তারা চাইলেই ছোট জায়গায় ছোট রুমের ভিতরে বসে এই কাজগুলো পরিচালনা করতে থাকে। এজন্য জামাত ইসলামের কাজ যতই বন্ধ হোক, তাদের কাজ ঠিকই তাদের মতো করে এতদিন যাবৎ চলে আসতেছে। এক্ষেত্রে জামাত এবং শিবিরের কর্মকাণ্ড বা কোনো প্রোগ্রামের সাথে কোনো মিল নেই। জামাত সম্পূর্ণ আলাদাভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে, শিবির সম্পূর্ণ আলাদাভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। এবং শিবিরের নেতাদের যোগ্যতা তাদের কর্মী হাজির করার উপর নির্ভর করে না। শিবির নেতাদের যোগ্যতা নির্ভর করা হয় এই গণতান্ত্রিক উপায়ে। তারা নিজেদের সদস্যের গোপন ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে, যার ফলে এই সিস্টেমের ফলে শিবিরের প্রতিটা কর্মী তার দলের প্রতি পরিপূর্ণভাবে ডেডিকেটেড হয়, কারণ তাদের প্রক্রিয়াটা স্বচ্ছ থাকে। এবং এই সুন্দর সিস্টেমের ফলে শিবির কর্মীরা শত ঝড় তুফানের মাঝেও তারা তাদের দল ছেড়ে যায় না, তারা তাদের আদর্শে অটুট। এদিক দিয়ে জামাত ইসলামও ঠিক একইভাবে তার দল পরিচালনা করে থাকে। একমাত্র জামাত ইসলাম দলই তাদের গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করে থাকে। সকল সদস্যের গোপন ভোটে তাদের নেতা নির্বাচন করা হয়। তো জামাত ইসলাম দলের কার্যক্রম যদি আমরা বিবেচনা করতে যাই, সেক্ষেত্রে আমরা দুইটি রূপ আমরা দেখতে পাই। এক হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের মিছিল, মিটিং, সমাবেশ, বক্তব্য দেওয়া, অন্যকে মোটিভেট করা এবং অন্য দলের সাথে জোট বাঁধা। এবং এই কাজগুলো জামাত করতে থাকে যখন তাদের কার্যক্রমে কোনো বাধা নিষেধ না থাকে। যেমন বর্তমান তারা সুযোগ পাইছে, বর্তমানে তারা এই কাজটা করছে। এর আগেও যখন তারা সুযোগ পাইতো তখন এই কাজগুলো প্রকাশ্যে করতো। এবং নাম্বার দুই, যখন তারা বাধা পায় তখন তাদের কার্যক্রমটা একটু ভিন্ন উপায়ে চলতে থাকে। তখন তারা মূলত নিজেদের প্রকৃত কর্মীকে মোটিভেটেড করার জন্য এবং জিয়ে রাখার জন্য তাদের ভিতর ইসলাম ভিত্তিক আলোচনা, জ্ঞান ভিত্তিক প্রোগ্রাম, দাওয়াতি কাজ, আত্মসমালোচনামূলক আলোচনা ইত্যাদি আয়োজন করে থাকে, যেটা মূলত জামাতের বেসিক কাজ হিসেবে ধরা হয়। যার ফলে জামাতের কর্মীরা আদর্শগত দিক থেকে এক চুলো বিচ্যুত হয়। এজন্য জামাতের কর্মীরা এখন হারিয়ে যায়নি, বরং সুযোগ পাওয়ার সাথে সাথে দারুণ পজিটিভিটি নিয়ে নতুন উদ্যমে তারা আবার
ফিরে এসেছে। তো মূলত জামাতের এই সকল কর্মকাণ্ড তাদের আদর্শিক দিক দিয়ে তারা স্ট্রং ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্যই সকল বাধা বিপত্তির ফলেও তাদেরকে নির্মূল করা সম্ভব হয়নি, তারা এখনো আগের মতোই টিকে আছে। এখন আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি বর্তমান তাদের জনপ্রিয়তা এবং কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তারা আসলেই রাষ্ট্র ক্ষমতা যেতে পারবে কিনা। দেখুন, বাঙালি খুবই ধর্মপ্রিয়, তাদের নিজেদের জীবনে ধর্ম পরিপূর্ণ হয়ে মানুক আর না মানুক, তাদের সামনে যখন মানুষ ধর্ম মানে ধর্মের কথা বলে ভালো চরিত্র প্রকাশ করে, তখন অটোমেটিক্যালি তাদের প্রতি একটি সফট কর্নার তৈরি হয়ে যায়, তাদের প্রতি ঝুঁকে পড়ে। যেটার দিক থেকে বিবেচনা করলে হয়তো বলাই যেতে পারে জামাত এবার রাষ্ট্র ক্ষমতায় যেতেও পারে, একটা সমর্থন কিন্তু তাদের এবার তৈরি হয়েছে। আবার একটা দিক আছে যে বাঙালি ধর্মপ্রিয় ঠিক আছে, কিন্তু তারা তাদের নিজের জীবনে ধর্মকে পরিপূর্ণভাবে মানতে নারাজ। তারা এমনটাও ভাবতে পারে যে তারা যদি জামাত ইসলামের পক্ষ নেয় বা জামাতকে যদি তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে যায়, তাহলে হয়তো ইসলামের পরিপূর্ণ বিধান তাদের উপর চাপিয়ে দেওয়া হবে, যেটা তাদের জন্য হয়তো বার্ডেন ফিল হতে পারে। এই বিবেচনায় তারা হয়তো অনেকে আবার জামাত ইসলামকে ভোট দিতে নাও পারে। সুতরাং জামাত আসলে রাষ্ট্র ক্ষমতায় যাবে কি যাবে না সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনাদের উপর, আপনার উপর, জনগণের উপর। জনগণ চাইলে তারা যাবে, না চাইলে যাবে না। তো আজকের আলোচনা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।